কোয়ান্টাম বলবিদ্যার পেইড কোর্সের আরও একটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকের এই ক্লাসে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। দেখো, এই আলোক তড়িৎ ক্রিয়া এটা তো আমরা ইন্টারমিডিয়েটে আধুনিক পদার্থবিজ্ঞানের ভিতরে পড়ে এসেছো। জানি না তোমরা সেখানে কতটুকু ধারণা পাইছো। আমি ধরে নিচ্ছি যে তোমাদের কিছু মনে নেই। আমি শুরু থেকেই ধারণাটা দেওয়ার চেষ্টা করতেছি এবং আমরা ফাইনালি এখান থেকে আইনস্টাইনের যে আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ আছে আমরা সেটা প্রতিপাদন করব। তো শুরুর দিকে আমরা আলোক তড়িৎ ক্রিয়ার ঘটনাটা কি এটা একটু বোঝার চেষ্টা করি। দেখো, এই যে আমরা ধাতব বন্ধন বা একটা পদার্থের গঠন এটা সম্পর্কে সবাই মোটামুটি এইচএসসিতে পড়ে আসছি এবং আমি ধরে নিচ্ছি তোমাদের সবার ধারণা আছে। এবং আমরা জানি কি একটা পরমাণু একটা পদার্থ অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত হয় এবং অণুগুলো আবার অনেকগুলা পরমাণুর সমন্বয়ে গঠিত হয়। আমরা এক কথায় বলতে পারি কোন একটা পদার্থ অসংখ্য পরমাণুর সমন্বয়ে গঠিত হয় এবং এই পরমাণুর ভিতরে আবার থাকে কি আমার ইলেকট্রন এবং প্রোটন। এবং আমরা এটাও জানি প্রোটন এবং নিউট্রন এটা পদার্থের পরমাণুর কেন্দ্রে থাকে, এটা কখনোই নিঃসরণ করা সম্ভব হয় না। আমরা ইলেকট্রনটাকেই সবসময় ত্যাগ বা গ্রহণ করে থাকি। যাই হোক, আমি এখানে একটা পদার্থকে দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ একটা পদার্থ। এই পদার্থের ভিতরে আমি একটা অণু নিয়েছি এবং এই অণুর কিছু ইলেকট্রন প্রোটন এইভাবে এরা যুক্ত হয়ে আছে। ধরে নিচ্ছি যে আমরা ইলেকট্রন প্রোটনগুলো এইভাবে যুক্ত হয়ে আছে। তাহলে পরমাণুর ভিতরে ইলেকট্রন প্রোটনগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকে এবং এদের মধ্যে একটা বন্ধন শক্তি থাকে। ওকে, এটা আমরা জানি। এখন এই বন্ধন শক্তিটার মাধ্যমেই কিন্তু তারা পরস্পরের সাথে যুক্ত হয়ে থাকতেছে। এখন কোন একটা কারণে বা কোন একটা কিছু প্রয়োগ করে আমরা যদি সেই বন্ধনটা ভেঙে ফেলতে পারি তাহলে ইলেকট্রন সেখান থেকে কিন্তু বিচ্ছিন্ন হবে। কেননা ইলেকট্রনটা বন্ধন শক্তির মাধ্যমে যুক্ত ছিল, কিন্তু তুমি সেখানে বল প্রয়োগ করে সেই বন্ধনটা ভেঙে দিয়েছো, সুতরাং সেটা এখন কিন্তু মুক্ত হবে। তাহলে এই যে পদার্থর ভিতরে আমরা যদি লাল মার্ক করা অংশগুলোকে ইলেকট্রন বিবেচনা করি, এরা একটা বন্ধন শক্তি দ্বারা যুক্ত হয়ে আছে এবং এখানে আমি আলো ফেলানোর ফলে বা আলো পড়ার ফলে এখান থেকে কিছু পরিমাণ ইলেকট্রন নিঃসরণ হচ্ছে। যদিও এখানে আমি একটি ইলেকট্রন নিঃসরণ করা দেখাইছি, তো এই ইলেকট্রন নিঃসরণ হওয়ার ঘটনাটাকে বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। অর্থাৎ আলো প্রয়োগ করার ফলে এখান থেকে ইলেকট্রন নিঃসরণ করা, এটাকে আমরা বলছি কি ধাতু। অর্থাৎ ধাতুর উপরে আলো রশ্মি আপতিত হওয়ার ফলে এখান থেকে ইলেকট্রন নিঃসরণ হবে বা হয়, এই ঘটনাটিকেই আমরা বলি ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়া। তাহলে আশা করতেছি তোমরা এই আলোক তড়িৎ ক্রিয়া বিষয়টা কি এটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। এক কথায় ধাতব পৃষ্ঠের উপরে আলোক রশ্মি আপতিত করার ফলে বা করার মাধ্যমে সেখান থেকে ইলেকট্রনটাকে অপসারণ করার প্রক্রিয়াটাকেই বা করাটাকেই বলা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। এবং এই বিষয়টা প্রত্যক্ষ করেন সর্বপ্রথম হার্টজ, বিজ্ঞানী হার্টজের নাম তোমরা শুনছো, হেনরি হার্টজ। এই হেনরি হার্টজ 1887 সালে বিষয়টা প্রথম হেনরি হার্টজ এই বিষয়টা প্রথম প্রত্যক্ষ করেন। আচ্ছা, তো এই হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়ার বিষয়টা। এখন আমরা এখান থেকে আইনস্টাইনের যে আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ আছে সেটি প্রতিপাদন করব এবং দেখব আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণটা আসলে কি বলে আমাদেরকে। ওকে, তাহলে আরেকটু কিছু কথা বলে নেওয়া দরকার। এখানে আলোক রশ্মি পড়ার ফলে কেন এখান থেকে ইলেকট্রন নিঃসৃত হচ্ছে, তো এই জন্য এখানে আমরা কোয়ান্টাম তত্ত্বের সহযোগিতা নিচ্ছি। এটা কোয়ান্টাম তত্ত্বের উপর নির্ভর করে এই বিষয়গুলো আসতেছিল। তো কোয়ান্টাম তত্ত্বতে আমরা কি পড়ছি যে কোন একটা আধার যেখান থেকে শক্তি বিকিরণ করে বা শক্তি শোষণ করা হয়, এই আধারগুলা কিসের মতো কাজ করে, একটা স্পন্দক বা একটা অনুরণক বা একটা অসিলেটরের মতো কাজ করে এবং এরা যখন শক্তিটা বিকিরণ করতেছে তখন কিন্তু এটা একটা নির্দিষ্ট কোয়ান্টা করে বা ফোটন, এটাকে আমরা বলছি এই ক্ষুদ্র অংশটাকে বলছি কি ফোটন, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ অখণ্ড অংশ শক্তি বিকিরণ করে। এই এটা হয় কি বিচ্ছিন্ন এবং ওই অখণ্ড অংশটাকে আমরা বলতাম ফোটন।
তাহলে এখানে মূলত আলো বিকিরণ করতেছে, অর্থাৎ ফোটন বিকিরণ করতেছে, এবং এই ফোটনের যে শক্তিটা থাকতেছে, এই ফোটনের শক্তিটা কত আমরা জানি? ফোটনের শক্তি হচ্ছে আমরা জানি E = h নিউ। ওকে, এই ফোটনের শক্তি E = h নিউ। এই h নিউ পরিমাণ শক্তি ইলেকট্রনের উপরে পড়ে এর বন্ধনটাকে ভেঙে এখান থেকে ইলেকট্রনটাকে মুক্ত করতেছে তথা ইলেকট্রনটা বেরিয়ে পড়তেছে। এই ঘটনাটা হচ্ছে আমার আলোক তড়িৎ ক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে এবার আমরা যে বিষয়টা প্রতিপাদন করব সেটা হচ্ছে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়া। সো দেখো, তোমরা অলরেডি আলোক তড়িৎ ক্রিয়াটা সম্পর্কে সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো আশা করতেছি। এখন আমরা এই আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ যেটা আইনস্টাইনের, এটা প্রতিপাদন করব। তো বিজ্ঞানী আইনস্টাইন এই আলোক তড়িৎ ক্রিয়ার একটা সমীকরণ প্রতিপাদন করেন, এবং তিনি এই সমীকরণটা প্রতিপাদন করতে গিয়ে প্ল্যাঙ্কের যে কোয়ান্টাম তত্ত্ব আছে, এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বর সহযোগিতা নেন, এবং আমরা প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বটা সম্পর্কে অলরেডি অনেক ভালোভাবে অবগত হয়েছি। এবং এই প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের যে স্বীকার্য দুইটি ছিল, এই দুইটি স্বীকার্য তিনি গ্রহণ করেন। অর্থাৎ কোনো একটা উৎস হতে শক্তি বিকিরণের সময় এটা একটা নির্দিষ্ট সংখ্যক অখণ্ড আকারে নিঃসৃত হয়, অর্থাৎ h নিউ আকারে নিঃসৃত হয়। ওকে, এবং আরেকটা স্বীকার্য তিনি এখানে গ্রহণ করেন, সেটা হচ্ছে তিনি বলছে যে এই যে ফোটন, এখানে আলো বিকিরণের ফলে যে ফোটনটা এখানে পড়লো, সেই ফোটনের যে শক্তিটা এখানে আসতেছে, এই ফোটনের শক্তিটা হয় এই ইলেকট্রন এটা টোটালি গ্রহণ করতেছে পরমাণুটা, আদারওয়াইজ গ্রহণ করতেছে না। গ্রহণ যদি করে টোটালি করতেছে, না হয় করতেছে না। তো এই দুইটা স্বীকার্য তিনি স্বীকার্য এখান থেকে নিল, এবং এই দুইটা স্বীকার্যের উপর ভিত্তি করে তিনি আলোক তড়িৎ ক্রিয়ার যে সমীকরণ এটি প্রতিপাদন করেন। তো আমরা ধরে নিচ্ছি যে এখানে ফোটনের যে শক্তি তা ইলেকট্রন কর্তৃক গ্রহণ হয়েছে বা এর উপরে আসছে। তো এই ফোটনটা এখানে আঘাত করলো বিকিরণের মাধ্যমে, আলো পড়ার ফলে ফোটনটা এখানে আঘাত করলো, এবং এর ফলে কি ঘটলো? এখান থেকে বন্ধনটা ভেঙে গেল, এবং বন্ধন ভেঙে যাওয়ার পরে একটা ইলেকট্রনটা বেরিয়ে গেল। এখন এখানে আমাদের একটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে সূচন কম্পাঙ্ক। এটাকে আমরা নিউ নট দ্বারা ডিনোট করতেছি, কম্পাঙ্ককে আমরা নিউ দ্বারা ডিনোট করে থাকি কোয়ান্টাম মেকানিক্সে। সো এখানে আমরা এটাকে নিউ নট দ্বারা ডিনোট করতেছি। দেখো, সূচন কম্পাঙ্ক বলতে কি বোঝায়? সূচন মানে শুরুর দিকে, অর্থাৎ এখান থেকে যেই পরিমাণ শক্তি আসলো, যেই কম্পাঙ্কের শক্তিটা এখানে পড়লে সর্বনিম্ন পরিসরে এখান থেকে ইলেকট্রনটা শুধুমাত্র মুক্ত হবে, ইলেকট্রনটা কোনো প্রকারের গতিশক্তি অর্জন করবে না, ওই কম্পাঙ্কটাকে আমরা বলবো কি? সূচন কম্পাঙ্ক। অর্থাৎ ফোটন যে পড়তেছে, ফোটন পড়ার ফলে এখান থেকে ইলেকট্রন মুক্ত হয় এবং ইলেকট্রনের গতিশক্তি প্রাপ্ত হয়। আমরা যদি একটু শুরুর দিকে কথাটা আরেকটা বোঝার চেষ্টা করি, অর্থাৎ এখানে ফোটনের যে শক্তিটা এখানে আসলো বা ফোটনের যে শক্তিটা এখানে বিকৃত হওয়ার ফলে পাইলো, এই শক্তিটা এখানে দুইটা কাজে ব্যবহৃত হয়। কয়টা কাজে বললাম? দুইটা কাজে। একটা হচ্ছে এই বন্ধনটাকে ভাঙতে, অর্থাৎ এর যে পরমাণুর বন্ধন আছে এই বন্ধনটা ভাঙতে কাজ করে, অর্থাৎ ইলেকট্রনকে মুক্ত করতে কাজ করে। আরেকটা অংশ কি করে? এর গতিশক্তি প্রদান করে। তাহলে যেটা বললাম, ফোটনের যে শক্তিটা এখানে পাচ্ছে, যদি এই শক্তিটা দেওয়া হয় বা পায় বা নেয়, তাহলে এটা দুইটা কাজে ব্যবহৃত হবে। নাম্বার ওয়ান, এটা এই ফোটনের শক্তিটা পরমাণুর বন্ধন শক্তিটা ভাঙতে কাজ করবে, এটাকে আমরা বলি ফটো ইলেকট্রিক কার্যাপেক্ষক বা ওয়ার্ক ফাংশন বলা হয়। তো আমরা এটাকে ডাব্লিউ নট দ্বারা ডিনোট করি। ডাব্লিউ নটটা হচ্ছে আমার ওয়ার্ক ফাংশন, অর্থাৎ এখানে যে শক্তিটা পড়লো এই শক্তির কিছু অংশ এর বন্ধন শক্তি ভাঙতে ব্যবহৃত হচ্ছে, এবং কিছু অংশ কি হবে? এটার তোমার গতিশক্তি, অর্থাৎ ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধিতে কাজে লাগবে। তাহলে এইটা হচ্ছে মানে দুইটা কথা বলা হলো, যেটা শুরুর দিকে বললাম যে এক নাম্বার হয় গ্রহণ করবে না, আর যদি গ্রহণ করে তাহলে কি হলো? গ্রহণ করার ফলে এইটা কিছু অংশ, শক্তির কিছু অংশ এই বন্ধনটা ভাঙতে ব্যয় হবে, এবং কিছু অংশ কি হবে? এই ইলেকট্রনটা যে বন্ধন থেকে মুক্ত করা হলো এর গতিশক্তি বৃদ্ধিতে কাজে লাগবে।
তাহলে আচ্ছা, সূচন কম্পাঙ্কের কথা তাহলে কি বললাম? সূচন কম্পাঙ্ক হচ্ছে সেই কম্পাঙ্ক, অর্থাৎ যেই কম্পাঙ্কের ফোটন এখানে আপতিত হওয়ার ফলে ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হয়, ইলেকট্রন কোনো প্রকারের গতিশক্তি প্রাপ্ত হয় না। এই পরিমাণ কম্পাঙ্ককে আমরা বলতেছি সূচন কম্পাঙ্ক, এবং এটাকে আমরা নিউ নট দ্বারা ডিনোট করতেছি। তাহলে এবার আমরা আইনস্টাইনের কথা অনুযায়ী আমরা কি পাচ্ছি? তাহলে শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী পাচ্ছে কি, যে এইচ নিউ, অর্থাৎ এখানে এইচ নিউ পরিমাণ শক্তি পড়লো, এবং এইচ নিউ পরিমাণ শক্তি দুইটা কাজে ব্যয় হচ্ছে। নাম্বার 1, তার বন্ধন শক্তি ভাঙতে, প্লাস তার গতিশক্তি বৃদ্ধি করতে, mv², এবং দ্যাট শুড বি ম্যাক্সিমাম, অর্থাৎ এটার অন্য কোনো জায়গায় ব্যয় হচ্ছে না, গতিশক্তিটাকে সর্বোচ্চ লেভেলে বাড়াই দিবে। তাহলে এটা পাইলাম আমরা কোথা থেকে? শক্তির সংরক্ষণশীল নীতি থেকে। যেহেতু এখানে এইচ নিউ পরিমাণ শক্তি আপতিত হচ্ছে, সুতরাং এইটা দুইটা কাজে ব্যয় হচ্ছে। একটা তার বন্ধন শক্তি ভাঙতে, তাহলে বন্ধন শক্তি ভাঙতে যতটুকু লাগছে সেইটা, প্লাস বা যেটুকু কাজ করা লাগছে, প্লাস হাফ mv ম্যাক্স স্কোয়ার, অর্থাৎ গতিশক্তি বৃদ্ধিতে। তাহলে এইটা গেল, আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিচ্ছি। এখন দেখো আচ্ছা, আমরা এখান থেকে যদি আরেকটা কাজ করি, এটাকে শুধুমাত্র ভি রাখতে পারি। আচ্ছা, তাহলে দেখো আমরা এবার থেকে কী করতে পারি? হাফ mv² ইজিক্যাল টু কী হবে? এইচ নিউ মাইনাস ডাব্লিউ নট। এটা হচ্ছে আমার আইনস্টাইনের একটা আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ। এটাকেও আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ আমরা বলতে পারি। আরেকটা কাজ আমরা এখান থেকে করতে পারি, কি করতে পারি? সূচন কম্পাঙ্কের বিষয়টাকে মাথায় রেখে। তাহলে দেখো সূচন কম্পাঙ্কের জন্য, অর্থাৎ যে আলোটা এখানে পড়তেছে তার কম্পাঙ্ক যদি নিউ নট হয়, তাহলে সেটাকে আমরা বলছি কি সূচন কম্পাঙ্ক। অর্থাৎ এমন কম্পাঙ্কের একটা আলো এখানে পড়তেছে, যে আলো পড়ার কারণে এটা শুধুমাত্র কি লাভ করছে? গতিশক্তি, বন্ধন শক্তিটা ভাঙছে, কিন্তু এর গতিশক্তি এখন পর্যন্ত লাভ করতে পারেনি। এটাকে আমরা বলতেছি কি সূচন কম্পাঙ্ক। তাহলে সূচন কম্পাঙ্কের জন্য এই সমীকরণটা কি দাঁড়াবে? সূচন কম্পাঙ্কের জন্য গতিশক্তি হবে 0, কারণ সূচন কম্পাঙ্কের দ্বারা গতিশক্তি অর্জন করতে পারে না। তাহলে কি অর্জন করতে পারে? তাহলে এইচ নিউটা তখন কি হবে? নিউ নট, আর এখানে তখন হবে কি ডাব্লিউ নট। তাহলে সূচন কম্পাঙ্কের জন্য কি হচ্ছে? সূচন কম্পাঙ্কের জন্য nu is equal to nu naught, so there should not be half mv², কারণ সেখানে কোনো প্রকারের কাইনেটিক এনার্জি থাকে না। সো 0 is equal to half h nu naught minus w naught। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি w naught is equal to h nu naught। এখান থেকে আমরা সূচন কম্পাঙ্কটা কাজে লাগাচ্ছি, এই w অর্থাৎ ওয়ার্ক ফাংশন, অর্থাৎ আলোক তড়িৎ ক্রিয়ার যে কার্যাপেক্ষক আছে এটার মানটা বের করার জন্য। তাহলে এখান থেকে আমরা কাজের মানটা বের করতে পারছি, ডাব্লিউ নটের মান। তাহলে আমরা এখান থেকে কী পাবো? তাহলে এটাও লিখতে পারি হাফ mv² ইজ ইকুয়াল টু এইচ নিউ মাইনাস এইচ নিউ নট। সো এইবার দেখো আমরা যদি এখান থেকে এইচটাকে কমন নেই, তাহলে কি হয়? নিউ মাইনাস নিউ নট। তাহলে এইটাও হচ্ছে আরও একটা আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ। তাহলে আমরা এইটা এবং এইটাকে বলতেছি আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ। আশা করি তোমরা আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণটা বুঝতে পারছো, এবং এখানে কিছু বাংলা কথা লেখা লাগবে যেটা আমি তোমাদেরকে বুঝাই দিলাম, এবং এটা তোমরা পিডিএফে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নোট করে নিতে পারো সুন্দর করে নিজেদের মতো করে। ওকে, এবার আমরা যে বিষয়টা দেখব, অর্থাৎ এখানে তাহলে কি বুঝলাম? নিউ হচ্ছে কম্পাঙ্ক, অর্থাৎ যে কম্পাঙ্কটাতে আপতিত হচ্ছে, আর নিউ নট হচ্ছে কি সেই কম্পাঙ্ক যেই কম্পাঙ্কতে আপতিত হলে এখানকার কোনো গতিশক্তি লাভ করতে পারছে না, অর্থাৎ যেটাকে আমরা বলছি সূচন কম্পাঙ্ক। তাহলে এখন যদি এমন হয় যে আপতিত কম্পাঙ্কটা সূচন কম্পাঙ্কের থেকে বড়, আচ্ছা প্রথম কথা হচ্ছে সূচন কম্পাঙ্ক থেকে আপতিত কম্পাঙ্কটা ছোট, সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন মুক্ত হবে না। এই ক্ষেত্রে কি ইলেকট্রন মুক্ত হবে?
সূচন কম্পাঙ্কটা আপতিত কম্পাঙ্কের থেকে ছোট, সেই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন মুক্ত আমার হবে না। কেন হবে না? কারণ সূচন কম্পাঙ্ক হচ্ছে সেই কম্পাঙ্ক যেই কম্পাঙ্কতে আলোকরশ্মি আপতিত হলে এখান থেকে ইলেকট্রন মুক্ত হতে পারত, বাট আমার প্রযুক্ত কম্পাঙ্কটা সূচন কম্পাঙ্কের থেকে ছোট, তার মানে এটা ইলেকট্রন মুক্ত করার শক্তি রাখে না। যেহেতু এটা ইলেকট্রন মুক্ত করার শক্তি রাখে না, তার মানে ইলেকট্রন এখান থেকে মুক্ত হবে না। এটা হচ্ছে আমার নাম্বার 1 পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, সূচন কম্পাঙ্কটা যদি আপতিত কম্পাঙ্কের সমান হয় তাহলে কি হবে? অর্থাৎ সূচন কম্পাঙ্ক আপতিত কম্পাঙ্কের সমান, সেই ক্ষেত্রে ঘটতে পারে যে ইলেকট্রন শুধুমাত্র মুক্ত হবে, কিন্তু এটা কোনো প্রকারের গতিশক্তি প্রাপ্ত হবে না। তাহলে সূচন কম্পাঙ্কটা যদি আপতিত কম্পাঙ্কের সমান হয়, অর্থাৎ আপতিত কম্পাঙ্কটা যদি সূচন কম্পাঙ্কের সমান হয়, তাহলে এটা শুধুমাত্র ইলেকট্রনকে মুক্ত করতে পারবে, কিন্তু ইলেকট্রন কোনো প্রকারের গতিশক্তি প্রাপ্ত হবে না। এবার দেখো 3 নম্বর পয়েন্ট, সূচন কম্পাঙ্কর থেকে যদি আপতিত কম্পাঙ্কটা বেশি হয়, সূচন কম্পাঙ্কের থেকে আপতিত কম্পাঙ্কটা যদি বেশি হয়, সেই ক্ষেত্রে ইলেকট্রন মুক্ত অবশ্যই হবে এবং এখানে ইলেকট্রন কিছুটা গতিশক্তিও প্রাপ্ত হবে। কারণ সূচন কম্পাঙ্কের কারণে সে যতটুকু দরকার সেটা মুক্ত করে ফেলছে, তার থেকে একটু বেশি হওয়ার কারণে সে ওইটুকু দ্বারা গতিশক্তি প্রাপ্ত করবে। আর সূচন কম্পাঙ্কের থেকে যদি এইটার মান অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে কী হবে? সূচন কম্পাঙ্কের থেকে যদি কম্পাঙ্কটার মান অনেক বেশি হয়, সেই ক্ষেত্রে অনেক বেশি পরিমাণে ইলেকট্রন মুক্ত হবে। এই হচ্ছে আমার আলোক তড়িৎ ক্রিয়ার বিচার বিশ্লেষণ, ব্যাখ্যা এবং আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ। এবং সেটা থেকে আমরা দেখলাম কি যে কম্পাঙ্কের উপরে মূলত ফোটনের যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্কের উপরেই মূলত আমার এখানে ইলেকট্রনের গতিশক্তি অর্থাৎ ইলেকট্রন মুক্ত হবে কিনা এই বিষয়গুলো নির্ভর করে। তো এই ছিল আমার আলোক তড়িৎ ক্রিয়া সম্পর্কে আজকের এই লেকচার। আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী যে সকল বিষয় আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় হচ্ছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।